তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, অর্থাৎ নতুন কলেজে অ্যাডমিশান নিয়েছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের মডিউল 1 থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন হচ্ছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর মূল নীতিগুলি লেখো এবং ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণের সাংবিধানিক মর্যাদা আলোচনা করো। তোমাদের আমি আগে সাজেশান দিয়েছি এবং সেই সাজেশান অনুযায়ী অ্যান্সারগুলো পর আমি আলোচনা করছি। দেখো, আজকে এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও কিভাবে গুছিয়ে লিখবে। দেখো, প্রথমেই ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। 25 নম্বরের প্রশ্ন ভালো করে লিখতে হবে। কিভাবে লিখবে দেখো, সরকারের প্রধান তিনটি বিভাগ হলো আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই তিন বিভাগের ক্ষমতা ও কার্যাবলীর মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত তা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানে যে নীতির উদ্ভব হয়েছে তাকেই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলা হয়। ফরাসি দার্শনিক মন্তেস্কু এই নীতির প্রধান প্রবক্তা। তার মতে সরকারের ক্ষমতা কোনো এক ব্যক্তি বা গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত থাকলে স্বৈরাচারিতা দেখা দিতে পারে, তাই নাগরিকদের অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য ক্ষমতার পৃথকীকরণ অপরিহার্য। এবার হচ্ছে কি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে বোঝায় সরকারের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ সংক্রান্ত কাজগুলি সম্পূর্ণ পৃথক তিনটি কর্তৃপক্ষের হাতে ন্যস্ত থাকবে। এই নীতি অনুযায়ী সরকারের প্রতিটি বিভাগ নিজ নিজ ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে, কোনো বিভাগ অন্য কোনো বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না। 1748 সালে মন্তেস্কু তার বিখ্যাত গ্রন্থ দ্য স্পিরিট অফ লস এ ব্যক্তি স্বাধীনতা রক্ষার অন্যতম উপায় হিসাবে এই নীতির বৈজ্ঞানিক ও পূর্ণাঙ্গ রূপ তুলে ধরেন। তার মতে আইন ও শাসন ক্ষমতা একই ব্যক্তি বা কর্তৃপক্ষের হাতে থাকলে ব্যক্তি স্বাধীনতা বিপন্ন হয়। এই একইভাবে বিচার বিভাগ যদি আইন ও শাসন বিভাগ থেকে স্বাধীন না হয় তবে নাগরিকদের ন্যায় বিচার পাওয়া অসম্ভব হয়ে পড়ে। এবার কি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল নীতিসমূহ। এখানে দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণের তিনটে নীতি আছে। এক হচ্ছে সরকারের তিনটি বিভাগ সম্পূর্ণ স্বাধীন ও পৃথকভাবে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করবে। আইন বিভাগ কেবল আইন তৈরি করবে, শাসন বিভাগ সেই আইন প্রয়োগ করবে এবং বিচার বিভাগ আইন অনুযায়ী বিচার কার্য পরিচালনা করবে। 2 নম্বর হচ্ছে সরকারের কোনো একটি বিভাগ অন্য বিভাগের কাজে কোনোভাবেই হস্তক্ষেপ করবে না বা প্রভাব বিস্তার করবে না। আর 3 নম্বর হচ্ছে একই ব্যক্তি একই সঙ্গে সরকারের একাধিক বিভাগের সদস্য হতে পারবে না, অর্থাৎ যিনি আইন প্রণয়ন করেন তিনি শাসন বা বিচারের দায়িত্বে থাকবেন না। এবারে পরের যে পোর্শন আছে ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণের সাংবিধানিক মর্যাদা, এই পোর্শনটা নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। আমাদের সপ্তাহে 2 দিন করে এই ধরনের ক্লাস থাকে এবং সেই ক্লাসেরই কিছু পেড ক্লাসেরই কিছু ক্লাস আমাদের ইউটিউবে আপলোড করা থাকে। ঠিক আছে, তোমরা চাইলে আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আর পেড ব্যাচে আমাদের কি হয়, এরম প্রশ্ন উত্তর আলোচনা হয়, তার সঙ্গে পিডিএফ নোটস দেওয়া হয় এবং তারপরে তো মোস্ট ইম্পর্টেন্ট সাজেশান আছে যেগুলো কলেজে 100% আসে, সেই ধরনের সাজেশানের পিডিএফ আর সমস্ত কিছু গ্রুপে আমাদের দেওয়া হয়। তোমরা চাইলে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। তবে যারা ইউটিউবে দেখতে চাইছো ইউটিউবেও দেখতে পারো। ইউটিউবেও আমাদের প্রায় 40% 30% সাজেশান আপলোড থাকে। দেখো, পরের প্রশ্ন, ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণের সাংবিধানিক মর্যাদা। ভারতের সংবিধানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কঠোরভাবে গ্রহণ করা হয়নি। ভারতের সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত হওয়ায় আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান। ভারতের শাসন বিভাগের সদস্যরাই আইন বিভাগের সদস্য এবং তারা তাদের কাজের জন্য আইনসভার কাছে দায়বদ্ধ থাকেন। তার সত্ত্বেও কার্যক্ষেত্রে এর কিছু প্রয়োগ দেখা যায়। যেমন সংবিধানের 50 নম্বর ধারায় নির্দেশমূলক নীতির অধীনে রাষ্ট্রকে শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে সম্পূর্ণ পৃথক করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ ও অপসারণের ক্ষেত্রে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার বিশেষ ব্যবস্থা সংবিধানে রয়েছে। কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্টের রায় দেয় যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ
বৃহত্তর ধারণাটি ভারতীয় সংবিধানের মূল কাঠামোর অংশ, অর্থাৎ ভারতের সংবিধানে কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বদলে বিভাগগুলির মধ্যে নিয়ন্ত্রণ ও ভারসাম্য অনুষ্ঠিত হয়েছে। উপসংহারে কী লিখবে? পরিশেষে বলা যায় যে আধুনিক জনকল্যাণকামী রাষ্ট্রে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কঠোরভাবে প্রয়োগ যেমন বাস্তবসম্মত নয় তেমন বাঞ্ছনীয় নয়। উপসংহারটা একটু তোমরা দেখে নাও। আর তোমাদের তো আমি সাজেশান আগেই দিয়েছিলাম, তাও তোমরা যারা নতুন একবার দেখে নিতে পারো যে তোমাদের তো 25 নম্বরের প্রশ্ন থাকবে। মডিউল 1 থেকে আমি টোটাল 10টা প্রশ্ন দিয়েছি, তার মধ্যে প্রথম 6টা প্রশ্ন স্টার দিয়ে চিহ্নিত করা আছে, দেখতে পাচ্ছ সাজেশানটা। মডিউল 2 থেকে সিলেবাস কম, তো সেখানে সাজেশানে প্রশ্নের সংখ্যাও কম, সেখানে প্রথম 3টে প্রশ্ন স্টার দিয়ে চিহ্নিত করেছি, 5টা প্রশ্ন সাজেশানে রেখেছি। এটা হচ্ছে তোমাদের সিলেবাস, এবং আমি যেটা আলোচনা করলাম এটা হচ্ছে মূল যে স্টাডি মেটেরিয়াল আমাদের, সেই স্টাডি মেটেরিয়াল থেকেই আলোচনা করলাম। তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো।